মণি মুখোপাধ্যায়ের গল্প পড়ব। আজকের গল্পটির নাম প্রতিদ্বন্দ্বী। এমনিতেই রাসুর আজ বাৎসরিক মন খারাপের দিন। তদুপরি ধান কলে পা দিয়েই তার মেজাজ বাঁশের ডগায় চেপে গেল। শালা, যেদিকে তোমার দৃষ্টি ফেরানো থাকবে সেই দিকেই অন্ধকার। সে প্রায় ডাকাত পরা গলায় হাঁকড়ে উঠল, এই শালা কানাকেষ্টা, কাজের ভাতার। থাক দিয়ে রাখা খানবিশেক ধানের বস্তার আড়াল থেকে কানাকেষ্টা মুখ বার করল। তার চোখ মোটে একটা, আর সেই এক চোখেই সে দুনিয়ার তাবৎ দৃশ্য, ঘটনা এবং মানুষকে দুবেলা এফোঁড় ওফোঁড় করে দেখে। পলক তাকিয়েই সে বুঝে নেয় মালিকের মেজাজ আজ পাগলা ষাঁড়। সে মোলায়েম গলায় সাড়া দেয়, যাই আজ্ঞা। আহা, প্রাণ জুড়িয়ে গেল আমার। ধানের বস্তার আড়াল থেকে জন্ম অপরাধীর মতো এক পা দুপা করে কানাকেষ্টা সামনে বেরিয়ে এলো। মেশিন চালু করিসনি কেন এখনো? কাল ডেলিভারি দেব আমার মুন্ডু। ইদ্রিস কোথায়? ডিজেলের খোঁজে গেছে, নাকি ধেনো টেনে কাঠের পুলের তলায় পড়ে আছে? শালা, যত সব মাতাল আর গেঁজারু নিয়ে আমার কারবার হয়েছে। কানাকেষ্টা বুঝল শেষ বিশেষণটা তার দিকে লক্ষ্য করেই ছোঁড়া। সে গলায় বিনয় বসিয়ে বললে, আজ্ঞে না, সত্যি সত্যি ডিজেলের খোঁজে গেছে। না পেলে মেশিন চালু করা যাবে না। দাঁত মুখ খিঁচিয়ে রাসু বলল, ডিজেল নেই? আমাকে শনিবার বলতে কি হয়েছিল? যত সব, কাল 20 কুইন্টাল মাল ডেলিভারি দেবার কথা। শালা, ইজ্জত থাকবে আমার? যেন ডিজেল না পাওয়ার অপরাধটা তার নিজের, এমন একটা মুখভঙ্গি করে কানাকেষ্টা মালিকের তেলচিটে ময়লা গদি কাঠের হাত বাক্সে ঝাড়পোছ করতে লেগে গেল। পেছনের জানলাটাও শেকল নামিয়ে খুলে দিল। খোলা জানলা দিয়ে খানিক সময় তাকিয়ে থেকে রাসুর মেজাজে আবার নতুন করে আগুনের তাত পড়ল। সে চিরবিরিয়ে উঠল, এ আপদ আবার কোত্থেকে জুড়ল এখানে? ব্যাপারটা কানাকেষ্টার জানা। তড়িঘড়ি জানলাটা খোলার পেছনে তার ফিচলেমি বুদ্ধিটা হলো যাতে রাসুর চোখ ওই আপদের দিকে ফেরে। এতে দুটো কাজ হবে, বাসুর মেজাজ খারাপের প্রসঙ্গ পাল্টাবে, আর তার বাৎসরিক মন খারাপের কারণটার উপর একটা হুলও ফোটানো হবে। সে মুখে বলল, আজ্ঞে কাল রাত থেকে এসে জুটেছে। তাড়াসনি এখনো? আজ্ঞে কি করে তাড়াবো? তুই আজ্ঞে ফাঁকে ছেড়ে সোজা কথা বলতো, এখনো তাড়াসনি কেন? কেষ্টার একটা চোখ নেচে উঠল, তার ভেতরটা চিরলে দেখা যেত হাসি পাক দিচ্ছে স্ক্রুর মতো। হুলটা তবে ঠিকই ফুটেছে। আড়ালে হলে আর ইদ্রিস থাকলে সে এখন এক পাক নেচে নিত। রাসুর উপর খুব রাগ আছে তার। লোকটা তাকে অন্যের শেকলে বেঁধে রেখেছে। তা না হলে কবে মুখে একদলা থুতু ছিটিয়ে মাঠের আল ধরে হাঁটা দিত। কিন্তু সে উপায় নেই। জীবন রক্ষা জীবের নিয়ম, আর রক্ষার ব্যবস্থাপত্র রাসুদের হাতে থাকলে কেষ্টারা আর স্বেচ্ছারা সবার হাত থেকে কি করে রেহাই পায়? কেষ্টা বিনীত গলায় বলল, গাছতলাটা তো আমাদের এরিয়ার মধ্যে পড়ছে না, ওটা সরকারি জায়গা। আই বাপ, তুই কি সদরে ওকালতির খাতায় নাম লিখিয়েছিস নাকি? গরম চোখ কপালে তুলে রাসু বলল, মেরে তাড়াতে পারিসনি? আগে মেয়ে ছেলে যে। রাসু খুবই বিরক্তি বোধ করে। ভালো আপদ এসে জুটল তার চোখের সামনে। অষ্টপ্রহর এগুলি চোখের কোলে বসে থাকবে, আর রাসুর বাৎসরিক মন খারাপের প্রাত্যহিক মন খারাপে গিয়ে দাঁড়াবে। তার বাৎসরিক মন খারাপের ঠিক বিপরীত চিত্র বলেই সবসময় কাঁটা
খচখচাবে রাসুর মনে। না না, যেমন করেই হোক তাড়াতে হবে মাগিটাকে। গোটা 8-10 ছানাপোনা নিয়ে কিরকম জাঁকিয়ে বসেছে গাছতলাটায়। ইট বসিয়ে উনুনও পেতেছে দেখছি। কটা তলকেলো মাটির হাঁড়ি গলায় দড়ি দেবার মতো ঝুলছে গাছের নিচু ডাল থেকে। ছাপোনা কটা এদিক ওদিক ধুলোয় খেলছে। রাসু চোখ দিয়ে গোনার চেষ্টা করলো, 7টা। দুটো একটা আরো এদিকে ওদিকে থাকতেও পারে। বুকের ভেতর থেকে হুশ করে খানিক বাতাস ছাড়লো রাসু। তার বউটা প্রতি বছর একটা করে বিয়েছে, কিন্তু মরা। সুতরাং বছরে ওই একটা দিন রাসুর বিশেষ মন খারাপ হয়। বংশ রক্ষার চিন্তা তাকে ঘন্টা কয়েক কবজা করে রাখে। তারপর দেখে সেই বিষয় তাকে বিষয়ান্তরিত করে। সংসারে ভালোবাসারই একটাই বস্তু আছে, সেটা হলো বিষয়। দেখে শুনে ঘুরিয়ে ফিরিয়ে বাড়িয়ে যে কি সুখ তা রাসু রক্তে রক্তে জানে। সুতরাং বংশ রক্ষার চিন্তা বেশিক্ষণ রাসুর মন দখল করে রাখতে পারে না। ডাক্তার দেখিয়ে চিকিৎসাপত্র করাবার কথা তার মাঝে মধ্যে মনে হতে, কিন্তু সেই বিপজ্জনক চিন্তা রাসু অচিরেই তাড়িয়েছে। মৃত সন্তানের কারণস্বরূপ ডাক্তারের আঙুলটা তার দিকেই উঠবে সে জানে। সদ্য যৌবনের সদাচার রাসুর মধ্যে যে কিছু নষ্ট বীজমন্ত্র রেখে গেছে এতে কোনো সন্দেহ নেই। রাসুর অক্ষমতা বউয়ের কাছে ফাঁস হয়ে গেলে আর রক্ষা নেই। বউ তার একে খান্ডার নেই, তার উপর অপুত্রক যোদ্ধার সুরত সামন্তর মেয়ে। কাজেই রাসু পুত্র কামনায় বউকে দিয়ে দামসা ফকিরের পিপুল গাছের ডালে লাল ন্যাকড়া দিয়ে ঢিল ঝুলিয়েছে। সতী মায়ের থানে ধুলোয় কবচ ঝুলিয়েছে। গুচ্ছের তুক তাক ঝাড় ফুঁক করিয়েছে বউকে, কিন্তু ভুলেও কখনো ডাক্তারের ত্রিসীমানায় ঘেঁষেনি। এই একটা মৌলিক কারণ দেখিয়েই রাসু তার খান্ডাগ্নি বউকে জব্দ করে রেখেছে। যে নারী বংশের ধারাবাহিকতা রক্ষায় অক্ষম, সংসারে তার আসন তো সর্বক্ষণই নড়েচড়ে। বউকে এই নড়েচড়ে আসনে বসিয়ে রেখে রাসু তার ক্রিয়াকর্ম চালিয়ে যায়। কোনো সঙ্গত কারণে বউ ফোঁস করলেই রাসু একটা বড় করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমার আর কি, একটা ছেলে পুলেও নেই যে। বউয়ের দুর্বলতম জায়গায় কাঁটাটি বিঁধিয়ে দিয়ে সে আর চোখে তাকায়। জোঁকের মুখে নুনের মতো কাজ হয়। বউয়ের রণরঙ্গিনী মূর্তিটা মুহূর্তে ভিজে নেতার মতো মিলিয়ে যায়। ঠোঁটের নিচে বিজয়ীর হাসি চেপে রেখে রাসু নিজের কাজকর্মে ফেরে। কিন্তু তাই বলে কি সন্তানের বাপ হবার ইচ্ছে নেই রাসুর? খুবই আছে। তাই ইচ্ছের সঙ্গে নিজের অক্ষমতার যে বিরোধ, সেই বিরোধ থেকেই রাসুর মধ্যে কিছু মানসিক ভারসাম্যের অভাব ঘটছে। রাসুর পঞ্চভূতের শরীরে যে রিপুসমূহ, তার মধ্যেই বাছাই করা 2-3টি একেবারে উগ্রচণ্ডা হয়ে উঠেছে। কাম, ক্রোধ আর লোভে রাসু প্রায় জর্জরিত। একে সে পিতৃসূত্রে সম্পদশালী, উপরন্তু নিজেও করিতকর্মা। বাপের রেখে যাওয়া বারন্ত চন্দ্রকলাকে সে ক্রমাগত পূর্ণিমার দিকে নিয়ে চলেছে। হেন রাসু 3 রিপুকে দমন না করে যোগান দেবে, এটাই তো স্বাভাবিক। তবে সম্প্রতি ওই লোভ রিপুটির যোগান অব্যাহত রাখতে গিয়ে কিছু ঝামেলা ঝঞ্ঝাট পাকিয়ে উঠেছে। সেই সুবাদেই ঘন ঘন সদরে যেতে হচ্ছে তাকে। উকিল, পুলিশ আর শ্বশুর সুরত সামন্তের সঙ্গে সলা পরামর্শে তার সময় যাচ্ছে বেশি। ফলে সব দিকে নজর থাকছে না, আর নজর ছাড়া হলেই সালাদের পোয়া বাড়ো। 3 দিন সে নজর দিতে পারেনি। এদিকে ডিজেল নেই, মেশিন বন্ধ, ধানের বস্তা জমে পাহাড় হয়ে আছে, লোককে টাইমলি ডেলিভারি দেওয়া যায় না, ইজ্জত নিয়ে কথা। ক্রোধ রিপুটি একেবারে তরতর করে রাসুর মাথায় চেপে বসেছে। তার উপরেই এক ফালতু কাঁটা এসে বিঁধে আছে চোখের ওপর। তার অক্ষমতাকে যেন ভেঙচি কাটার জন্য এই মাগিটা
গুচ্ছের কিলবিলে ছাউপনা নিয়ে ঘাঁটি গেড়েছে তার মুখের সামনে। রাসুর মাথার মধ্যে একটা ছোটখাটো অগ্নিকুণ্ড জ্বলতে লাগলো। না, এটাকে এখান থেকে হটাতেই হবে। দুনিয়ার সব চুলো কি খতম যে এখানে এসে জুতে হবে? আর জায়গা নেই কোথাও? মরার পক্ষে এটা কি এতই মনোরম জায়গা নাকি? সে হাঁক পারল, কেষ্টা! ধানের বস্তার আড়াল থেকে কানা কেষ্টা সাড়া দিল, যাই। সে এতক্ষণ আড়াল থেকে সব লক্ষ্য করে এক চোখে হাসছিল। মালিকের মুখের নানা বিভঙ্গ থেকে সে পড়ে নিচ্ছিল ভোরের কথাবার্তা। কাটা ঘায়ে লবণ মরিচের ঘাসটানটা তাহলে জুৎসই হয়েছে। তার অক্ষম রাগ এই খাতে বইতে শুরু করলো। আহা হা হা, ইদ্রিস থাকলে 3 চোখে এক মজা দেখা যেত। কানাকেশটা সামনে এসে দাঁড়ালো। রাসু আঙুল তুলে বলল, যা, শুয়োরের পাল আর মাগিটাকে যে করে হোক এখান থেকে তাড়া। বুকের হাসি বুকে চেপে কানাকেশটা বাধ্য ভঙ্গিতে বেরিয়ে গেল। জানলা দিয়ে রাসু নজর করল। কেষ্টা হাত পা নেড়ে মেয়ে মানুষটাকে কী সব বলছে। অঙ্গভঙ্গি দেখা ছাড়া সে তার কিছুই কানে শুনতে পেল না। খানিক বাদে কেষ্টা ফিরে এলো। কি হলো? কাজ হলো? একটা ভিখিরি মেয়ে ছেলে আর গন্ডাদের বাচ্চা কাচ্চার বিষয়ে দুধে রাজমোহনকে বেশ উৎকণ্ঠিত মনে হলো। যেন পূবের নাবাল জমিটা নিয়ে অনেক দিন লড়ালড়ির পর এখন কোর্টের রায় শুনতে চাইছে সে। বাহ বাহ, খেলা তাহলে ভালোই জমতে চলেছে। কেসটা নিজেকে সতর্ক করলো। ভেতরে যেন ফুর্তি বইতে শুরু করেছে। বাইরে ফাঁস হয়ে গেলে বিপদ। সে অপরাধীর মতো মাটির দিকে মুখ নিচু করে বললে, আগে না, হলো না। কেন? প্রায় গর্জন করে উঠল রাসু। আমি বলতেই মেয়ে ছেলেটা খেঁকিয়ে উঠল, ভগবানের গাছতলা, আমি এখান থেকে যাবো কেনে? কারু ঘরকে গেছি না কারু পাকা ধান মারিয়েছি? শুনে রাসু স্তম্ভিত। তার যে এমন নামি দামি রাগ, সেটাও কেমন যেন ভোঁতা হয়ে গেল। বলে কি মেয়ে ছেলেটা, চাল নেই, চুলো নেই, এঁটো শাল পাতা? সে কিনা ফ্রাত করে উড়ে এসে পড়েছে রাসমোহনের মুখে। তাকে ভগবানের গাছতলা দেখাচ্ছে। 100 বছরের ভিটে মাটি থেকে কত ভগবানের সুপুত্রকে সে ঘাড় ধরে রাস্তায় বার করে দিয়েছে। এখন একটা রাস্তার মেয়ে মানুষ এসে তাকে অপমান। রক্তের মধ্যে ফণা তুলে ক্রোধের কালকে উঠে ফোঁস করে উঠল। দাঁতে দাঁত চেপে সে শটান পা ছুঁড়ল। শুয়োরের বাচ্চা! লাথিটা কোমর বরাবরই লাগলো কেষ্টার। এই প্রথম একটা ব্যথা বেদনাহীন লাথি উপভোগ করলো সে। আহা, কাটা ঘায়ে লঙ্কা মরিচ, কম যন্ত্রণা? লাথিটা যার পা থেকে এলো তার কি অবস্থা এখন, কি কম যন্ত্রণা! সুখের লাথি খেয়ে এক চোখে নিঃশব্দে হাসতে হাসতে কানাকেষ্ট ধানের বস্তার আড়ালে চলে গেল। গাছতলাটার দিকে রক্ত চোখ মেলে বসে রইল রাসমোহন। পরদিন রাসমোহনের চোখ উঠল কপালে। একই কাণ্ড! গাছতলা থেকে হঠাৎ দূরে থাক স্থায়ী বন্দোবস্তের একটা পরিষ্কার ইঙ্গিত তার নজরে এলো। গাছতলায় কখানা খুঁটির মাথায় একটা টুটা ফাটা পলিথিনের শিট খাটানো। তার তলায় হাঁড়িকুলোগুলো বেশ পরিপাটি করে গুছিয়ে রাখা। কচি কাঁচা কটা ধুলো ঘাঁটা খেলছে। মেয়ে মানুষটা নেই, চড়তে বেরিয়েছে বোধহয়। একটানা ঝুকঝুক শব্দ ছিটিয়ে তার ধান ভাঙা মেশিন চলেছে। টুলের উপর ভোম মেরে বসে আছে ইদ্রিস, মেকানিক কাম অপারেটর। বেটা 7 সকালে 1 পাইট ধেনু মেরে এসেছে। টেনে হিঁচড়ে একটার পর একটা তুষের বস্তা বাইরে নিয়ে যাচ্ছে কানাকেশটা। ছবিটা কাজে গতিময়, ফাঁকিতে স্থবির নয়। তার অনুপস্থিতিতে সারারা কাজ করছে। এরকম ঘটনায় রাসুর খুশি হবারই কথা, কিন্তু তার মনটা নিয়ম মতো তেতো হয়ে গেল। ব্যাককেলে দৃশ্যটা তার চোখের উপর উদম হয়ে আছে। কোথাকার একটা হাড় হাবাতে মেয়ে ছেলে গুচ্ছের ল্যাংটা প্যাংটা ছেলেপিলে নিয়ে এখানে এসে তার বুকের কাঁটা হয়ে বিঁধে আছে।
তাকালেই চোখ থেকে জ্বালাটা বুকে নেমে আসছে। 6 বছরে 6টি মৃত সন্তানের 6টি বাৎসরিক শোক এককালীন জ্বালার রূপ নিচ্ছে বুকের মধ্যে। রাসু মনে মনে প্রতিজ্ঞা করে, যে করেই হোক আপদ কটাকে এখান থেকে তাড়াতেই হবে। পৃথিবীতে ভগবানের গাছতলার অনেক আছে, যেটার তলায় খুশি গিয়ে মরুক। সে রাসমোহন দাস 100 বছরের শেকড় পোতা গাছ উপড়ে দিল কত, আর এ তো একটা শেকড় বাকড়হীন পরগাছা। কিন্তু ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে গেলে দৃষ্টিকটু হয়ে যাবে হয়তো। রাসু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করে। সে তল্লাটের নামি দামি রাসমোহন দাস একটা ভিখিরি মেয়ে ছেলে আর কটার নাকে পোঁটা তোলা কচি কাচার সঙ্গে সে লড়াই নেমেছে। এই কথা বাইরে ফাঁস হয়ে গেলে তার ইজ্জতে ভূমিশয্যা নেবে। তাছাড়া ইদ্রিস আর কেষ্টাটা যদি তার দুর্বল জায়গাটা ধরে ফেলে তাহলেই বিপদ। ও দুটো তো চিলের স্বভাব, ছোঁ মেরে কথা তুলে নিয়ে 5 কান করে দেবে দুনিয়া ভর। না, ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না। কাল অবশ্য একটু বাড়াবাড়ি হয়ে গেছে। একে সদ্য বাৎসরিক শোক, এসে দেখে মেশিন বন্ধ, তার উপর চোখ গিয়ে পড়ল ছাওপনা শুদ্ধ মাগিটার উপর। তখন কি আর মেজাজ বসে রাখা চলে? মাঝখান থেকে লাথি খেয়ে মরল কানাকেষ্ট। কালকের ঘটনাটা একটু হালকা করার মানসে রাসু ডাকল, কেষ্টা যাই। তুষের বস্তা রেখে কাছে এলো কেষ্টা। এই নে জিলিপি নিয়ে আয়। 5 টাকা তার হাতে ধরিয়ে দিল রাসু। ভজনের দোকান থেকে আনবি, গরম গরম। নোটটা তুলে কেষ্ট বলল, পুরোটাই? প্রশ্রয়ের তাচ্ছিল্যে রাসু বলল, হ্যাঁ হ্যাঁ পুরোটাই, তোমার তো আবার 2-4 খানায় পোষাবে না। ইদ্রিসের দিকে এক চোখের ইঙ্গিত ছুঁড়ে দিয়ে কেষ্টা বেরিয়ে গেল। রাসমোহন লোকটাকে সে 2 চোখে দেখতে পারে না, বলেই যেন তার একটা চোখ কানা হয়ে আছে। অবশ্য এই তল্লাটে এমন গরিব মানুষ কেই বা আছে যার চোখ রাসুর দিকে প্রসন্ন। চোখে কোনো ভয়, চোখে কোনো ঘৃণা, আবার কোনো চোখে বা রাগে দবদবায়। কেউ কিছু বলতে ভরসা পায় না, কারণ জীবকে আনন্দময় করে যে অন্ন, যা সংসারের চাকা ঘুরিয়ে তাকে বহমান রাখে, তার হাতলটি রাসমোহন দাসের কঠিন মুঠিতে। তাই বাঁচায় মরায়, ওঠায় নাবায়, কেনায় বেচায় সেই। এসব নিয়ে রাসমোহনই খেলে। সে তুখোর খেলোয়াড়। তাকে আড়ালে ডাকাত বলে সামনে মান্যি করাটাই গরিবের দস্তুর। সেই রাসমোহনকে যেন কোনো বেকায়দায় দেখলেই তার প্রাণ আনন্দে নেচে ওঠে। কেসটা জানে ফি বছর পুত্র শোক পায় রাসমোহন। সুতরাং একগাদা জ্যান্ত ছেলেপুলে সহ মেয়ে মানুষটাকে সর্বক্ষণ চোখের সামনে দেখলে তার মনের নুনছাল উঠবেই। আর এইটুকু উপভোগ করেই কেষ্টা তার মনের রাগ ক্ষোভ মেটাতে চায়। সে মনে মনে ঠিক করে মেয়ে মানুষটাকে পাকাপোক্তভাবে ওইখানে গেড়ে বসাতে হবে। অন্তত একটা জ্বালার হুল ফুটে থাক রাসমোহনের বুকের মধ্যে। জিলিপি খেতে খেতে সে একটা চোখ আধবোজা করে ভাবে। মেয়ে মানুষটাকে স্থায়ীকরণের উপায় হাতড়াতে থাকে নিজের মাথার মধ্যে। গাছতলা থেকে গল গল করে ধোঁয়া উঠছে, মানে উনুনে হাঁড়ি চাপালো। কচি কাঁচা কটার এতক্ষণের চেল্লাচেল্লি বন্ধ। তারা খেলা ভেঙে দিয়ে উনুনে চাপা মাটির হাঁড়ির চারপাশে উদ্গ্রীব চোখ নিয়ে ঘিরে বসেছে। হাঁড়ির মধ্যে তাদের জন্য এক ম্যাজিকের খেলা। কেলো হাঁড়িটার ভেতর থেকে কখন একরা সাদা হাসি উথলে উঠবে, সেই ম্যাজিকের জন্য উত্তেজনায় অস্থির হয়ে আছে ল্যাংটো প্যাংটোগুলি। মেয়ে মানুষটা এই খেলা বানাবার একাগ্রতায় যেন বিশ্বজগৎ ভুলে তন্ময় হয়ে আছে। রাসমোহনের চোখ দুটো আবার জ্বালা করে উঠল। এই আপদ বিদায় না করলেই নয়। বেশিক্ষণ সহ্য হচ্ছে না তার চোখে। দাঁতের ফাঁকে আটকে থাকা সুপুরির কুচির মতো সামান্য অথচ চূড়ান্ত বিরক্তিকর দৃশ্যটাকে অচিরাত ঝেড়ে ফেলা দরকার। সে নিজেকে
সংযত করে শান্ত গলায় ডাকল, কেষ্টা। বলুন আজ্ঞে। বিনীত হাস্যে কেষ্টা সামনে এলো। কি করা যায় বল দিনি? বন্ধুর কাছে পরামর্শ চাইবার মতো শোনালো রাসমোহনের গলা। কেষ্ট বুঝল পাতা নড়েছে, বাঘ এবার গুটি গুটি ফাঁদের দিকে আসছে। সে খুব বোকা বোকা মুখ করে গাছতলার দিকে আঙুল তুলে বলল, ওইটির কথা বলছেন তো? রাসমোহন আপাত নির্লিপ্ত ভঙ্গিতে বলল, উটকো ঝামেলা জুটেছে, দেখবি এবার ঝঞ্ঝাট হবে। চোট্টা মিটি চিচকে মিটি না করলে অতগুলো পেট ভরবে কিসে? আজ এটা পাবি না, কাল ওটা পাবি না, ঝামেলা। মাথা চুলকে কেষ্ট বলল, তা ঠিক বলেছেন, সেই জন্যই তো বলছি সময় থাকতে এখন তাড়া। দেখছিস তো কেমন কাঠি পুঁতে মাথা গুঁজার ব্যবস্থা হচ্ছে। আগে ওই দেখেই তো কাল সকালবেলা তেড়ে ফুরে গিয়েছিলাম। ইচ্ছে ছিল লাথি মেরে সংসার পাতার দফা রফা করে দিয়ে আসবো। তারপর গলায় বেশ উত্তেজনা টের পাওয়া গেল রাসমোহনের। ভেতরে স্ক্রু হাসল কানাকেষ্ট। হায় হায়, যতই দেয়ালা করো জ্বালা, বড় জ্বালা, চাপা থাকে না। গলার মধ্যে গল্পটা দ্রুত গুছিয়ে নেয় কেষ্টা। গলায় রাগ আর বিরক্তি ঢেলে বলল, গিয়ে দেখি সনাতন পাত্র হাত নেড়ে মেয়ে মানুষটাকে কিসব বোঝাচ্ছে। সে হারামজাদা আবার এই ভিখিরির আস্তানায় মাথা গলিয়েছে। বোমার আওয়াজ হলো রাসমোহনের গলায়। সে আবার রিপুতাড়িত। ক্রোধ একেবারে তরতর করে মাথায় চেপে বসল। লাল আভা ছিটকে এলো চোখে। গল্পটা ছেড়ে কানাকেষ্ট এবার আলগোছে দাঁড়ালো। সে ভালোই জানে এই গল্পের সত্যাসত্য নির্ণয় করা খুব কঠিন। রাসমোহন আর সনাতন পত্র দুটি সমান্তরাল রেখা। স্বর্গে কিংবা নরকে কোথাও গিয়েও ও দুটো মিলবে না। কাজেই ঘটনাটা নির্জলা মিথ্যা হলেও তার কোনো ভয় নেই, বরঞ্চ গোদের উপর বিষ ফোড়ার মতো ঘটনাটা লাগসই হয়েছে। বলতে আগুন দিয়ে এখন তার খালি আওয়াজ শোনার পালা, এবং শোনাও গেল। রাসমোহন গর্জন করে বলল, হারামজাদাটা খেজ মজদুর খেপাচ্ছে খেপাক, সে আমি সময় মতো বুঝে নেব, কিন্তু এখানে গাছতলায় চিমটি কাটতে এসছে। ইদ্রিসকে চোখ মটকে ধানের বস্তার আড়ালে চলে গেল কানাকেষ্ট। আওয়াজ টাওয়াজগুলো আড়াল থেকে শুনতেই মজা, কিন্তু প্রকৃতপক্ষে তার কোনো আওয়াজ আর এলো না। হঠাৎ গুম মেরে গেল রাসমোহন। ব্যাপারটা তাকে ভাবিয়ে তুলেছে। রাসমোহনকে অপমানিত করার জন্যে গোটাটাই সনাতনের পরিকল্পনা নয় তো? কিন্তু সনাতন আর যাই করুক, এমন একটা বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামাতে আসবে, এটা বিশ্বাস করা কঠিন। এদিকে তবে সে গাছতলায় হাজির হলো কি করে? কি করেই বা জানলো ডজন দেড়েক কচি কাঁচা শুদ্ধ মেয়ে ছেলেটা রাসমোহনের বিরক্তির কারণ হয়েছে? তাকে এখান থেকে হটাতে চাইছে রাসমোহন? নাকি কানাডা ফাঁস করে দিয়ে এসেছে তার মনের ভাবটা? অসম্ভব নয়, ডেকে ধমক দিয়ে জিজ্ঞেস করলে হয়। কিন্তু না, তাতে তার দুর্বলতা আরও বেশি প্রকাশ হয়ে যাবে। পচা দড়ির ফাঁসে হাঁসফাঁস করতে লাগলো রাসমোহন, আর সেই সঙ্গে রাগও চলে গেল। এই বাজে অথচ বিশ্রী ব্যাপারটায় তাকে জিততেই হবে। না জিততে পারলে সে আনন্দমোহনের ছেলে রাসমোহনই নয়। রাগের মাথায় প্রতিজ্ঞা করে আর একটা ফাঁসে আটকালো রাসমোহন। ছাওপনা সমেত মেয়ে ছেলেটাকে কিভাবে হটানো যায়? লোকজন ডেকে বাড়ি পেটা করে কিংবা পুলিশ ডেকে তো আর এ কাজ করা চলে না। লোকে শুনলে হাসবে। একই ভিখিরি, তাই কটা কচি কাঁচা আর একটা মেয়ে ছেলে। না, তাতে মান থাকবে না। তাছাড়া এই লড়াইটা তার এত ভেতরের ব্যাপার যে একে প্রকাশ্য করাও চলে না, এমনকি বউকে পর্যন্ত বলা চলে না। রাগ আর বিরক্তিতে ঝাঁ করতে লাগলো রাসমোহনের মাথা। আসলে কিছু ধরতে না পারলে সে টান মেরে ওপরাবে কি করে? যা ধরা যায় না তা ওপরাবে কি করে রাসমোহন? সে এতকাল যাদের উপর উপড়েছে ওপরাচ্ছে, তাদের ধর্মার মতো কারো হয়তো 3 বিঘে জমি আছে, একটু ভিটে আছে,
অথবা 150 টাকা কর্জা আছে। কিন্তু এই মেয়ে ছেলেটা তো সব কিছুই নেই, এমনকি শরীরে যৌবনটা পর্যন্ত নেই। বাপ ঠাকুরদার বয়সেও সে এমন জিনিস ওপরাবার মতো কথা শোনেনি। তাহলে তবে কি নামি দামি রাসমোহনকে হেরে যেতে হবে একটা ভিক মাঙা হাড় হাবাতে মেয়ে ছেলে আর কটা কচিকাচার কাছে? রাসমোহনের মাথার মধ্যে যাত্রার যুদ্ধের কনসার্ট বাজতে লাগলো। সে ডিস্ট্রিক্ট বোর্ডের সরল লম্বা রাস্তাটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বসে রইল। খানিক বাদে সে তড়াক করে লাফিয়ে উঠল। হয়েছে, রাস্তা মিলে গেছে। কাঁটা ফুটলে যেমন কাঁটার মতো কিছু দিয়ে তুলতে হয়, এমন জিনিসকে ওপরাতে গেলে তেমন জিনিসটাই চাই। বেরিয়ে যেতে যেতে রাসমোহন বলল, দেখে শুনে কাজ করিস ইদ্রিস, আমি কাল সন্ধেবেলা আসবো। রাসমোহন বেরিয়ে যেতেই কানা কেষ্টা আর ইদ্রিস হাসিতে ফেটে পড়ল। কেষ্টা বুকে হাত দিয়ে অভিনয়ের ভঙ্গিতে বলল, জ্বালা, বড্ড জ্বালা। আবার হাসি। হাসি থামলে কেষ্টা আবার বলল, যাই মা জননীকে খানিকটা খুঁতকুড়ো দিয়ে আসি, আর বলে আসি, মা আমরা তোমার অন্নের যোগান দেব, তুমি ফি বছর একটি করে সন্তান দাও আর রাসুর বুকে জ্বালা দাও। ভগবানের গাছতলা ছেড়ে যেন এক পাও কোথাও যেও না। তাদের হাসির শব্দে ধান ভাঙা মেশিনের আওয়াজ ডুবে গেল। মধ্য দুপুরের রোদে গায়ের শ্মশান খাঁ খাঁ করছে। এদিক ওদিক দু একটা পাখি ডাকছে, টুপটাপ দু একটা পাতা খসছে। মন্দিরের পুরনো ভাঙা চাতালে কড়া রোদের মধ্যে চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছিল ছানু পাগলা। রাসমোহন ডাকলে, ছানু, এই ছানু। ঝটিতে লাফিয়ে উঠল ছানু। কয়েক মুহূর্ত খুব বিহ্বল ভঙ্গিতে রাসমোহনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর ভয়ার্তভাবে ছুটে কাল কি পরশু নিবেছে এমন একটা চিতার ওপর উঠে দাঁড়িয়ে থাকলো। রাসমোহন ডাকল, এদিকে আয়, কথা আছে। মিষ্টি মিষ্টি হেসে ছানু বলল, আমি এখন চিতায় উঠে গেছি, আমাকে তুমি আর কিছুই করতে পারবে না। রাসমোহন হাসল, তোকে আবার আমি কি করব? বাবা, বিশ্বাস নেই। বিজ্ঞের মতো ছানু বলল, লোকে বলে তোমার বাপ নাকি আমার বাপের 12টা বাজিয়েছিল, আর তুমি এসেছো আমার 12টা বাজাতে। তারপর গলায় সুর তুলে বলল, হবে না, আমি এখন চিতায় গেছি, হবে না, হবে না। রাসমোহন রাগ চাপল। ছানুটা সর্বক্ষণের পাগল নয়, খানিক ভালো খানিক পাগল। কাজটা ওকে দিয়েই করাতে হবে। ছানু রাতের বেলা খানিক তাণ্ডব করে এলেই ছাওপনা নিয়ে মাগিটা ভাগার রাস্তা পাবে না। আর যদি এসবের পেছনে সনাতন থেকেও থাকে, জানবে পাগলের কাণ্ড। পকেট থেকে একটা বাংলা মালের বোতল বার করলো রাসমোহন, সামনে ধরে বলল, এই দেখ তোর জন্য কি এনেছি। রাসমোহন জানে ছানু পাগল, তার উপর আবার নেশার পাগল। ছানু চোখ বড় বড় করে খানিক তাকিয়ে থাকলো, তারপর 3 লাফে দৌড়ে এলো। বাচ্চাদের মতো দুহাত বাড়িয়ে বলল, দাও দাও মাইরি। দেব, আগে শোন। বলো। ছানু থপ করে বসলো। এখন আর তার হাবভাবে তাকে পাগল বলা যাবে না। আসলে ছানু পাগলামি আর পাগলামিহীনতার সীমারেখা ধরে টলতে টলতে হাঁটে। যখন যেদিকে টলে তখন তেমন ভাব। সব শুনে সে বলে, ও এই কাজ, সে আমি ঠিক করে দেব। এমন পাগল নাচন নাচবো না, ও মাগি গাছতলা ছেড়ে খালের ওপারে ভেঙে যাবে। কাজটা ঠিকঠাক হয়ে গেলে এরকম আরো 2টো পাবি। বোতলটা ছানুর হাতে দিলে রাসমোহন। বোতলটা দুহাতে আঁকড়ে ধরে খানিক সময় খুব গম্ভীর মুখে দম ধরে বসে রইল ছানু। রাসমোহনের মনে হলো, পাগলটা আবার ভাবছে না তো নামি দামি রাসমোহন দাসের সঙ্গে ভিখিরি মেয়ে ছেলের আবার কিসের সম্পর্ক, কিসের বিবাদ। সে দেখেছে পাগলেরা খুব অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়, অথবা অন্তর্দৃষ্টি সম্পন্ন হলেই লোকেরা পাগল হয়। ছানু খুব শান্ত গলায় বলল, চিন্তা নেই, কাল সন্ধ্যের পরেই কাজটা করে দেব। রাসমোহন ওঠবার মুখেই ছানু খপ করে তার পায়ে হাত দিয়ে যাত্রার ঢঙে বলল, গুরু তোমারে প্রণাম।
একটা কুকুর শ্মশানটাকে আড়াআড়ি ছেদ করে দৌড়ে চলে গেল। সন্ধ্যে থেকেই রীতিমতো উৎকণ্ঠা নিয়ে ধান কলে বসে আছে রাসমোহন। নিজেকে নানা কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলেও মনটা পড়ে আছে গাছতলায় সেই কি ঘটে সেই দিকে। পাগলা ছানুটা আবার বোতল টেনে কোথাও না লটকে যায়, তাহলে তো সব ভেস্তে গেল। যেখানকার কাঁটা সেখানেই বিঁধে রইল। মেশিন চলছে ঝুকঝুক ঝুকঝুক। ইদ্রিস যথারীতি ভোম মেরে তুলে বসে আছে। গুদাম ঘরের কোনায় বস্তা ভাঁজ করছে কানা কেষ্টা। ঘটনাটা এমন আর কি, কটা বাচ্চা কাচ্চা আর একটা মেয়ে ছেলে, তাও স্রেফ বেওয়ারিশ ভিখিরি। কিন্তু ভেতরে খুব উত্তেজনা বোধ করছে রাসমোহন। সে কত লোকের মাথা ফাটিয়েছে, ভিটেছাড়া করেছে, জমি কেড়েছে, কোর্ট কাছারি করে জেল খাটিয়েছে, তাতেও যেন তার উত্তেজনা এত প্রবল ছিল না। জীবের জীবন কি জটিল! সামান্য একটি কাঁটার খোঁচা তাকে দুদিন ধরে পাগল করে রেখেছে। মেশিনের শব্দে রাসমোহনের দীর্ঘ নিঃশ্বাসটা শোনা গেল না। হঠাৎ বাইরে অন্ধকার কাঁপানো চিৎকারে রাসমোহন, ইদ্রিস, কানাকেষ্টা সবাই একসঙ্গে চমকে উঠল। বিকট চিৎকার করতে করতে এদিকে ছুটে আসছে পাগলা ছানু। পালাও পালাও, মা নেমেছেন গাছতলায়, সব ভাগো! চিৎকার করতে করতে পাগলা ছানু আলুথালুভাবে ধান কলে ঢুকে গেল। তার ছেঁড়া কাপড়ের একটা প্রান্ত মাটিতে লোটাচ্ছে, জট পাকানো চুল, মুখময় ছড়ানো, রক্তাভ দুই চোখ। সে একটা খালি বোতল ঠক করে রাসমোহনের সামনে নামিয়ে রাখল। আমার দেওয়া হবে না গুরু, এই রইল তোমার মাল। দাঁতে দাঁত চেপে রাসমোহন ধমক দিল, এই ছানু! বিকৃত ঘরঘরে গলায় বিকট চিৎকার করে ছানু বলল, ভাগো বাপ, কেটে পড়ো! সচক্ষে দেখা মা গাছতলায় দাঁড়িয়ে, ন্যাংটো, হাতে খাড়া, মুখে রক্ত, ভাগো সব ভাগো! যেমন ঢুকেছিল ছানু তেমনি ঝড়ের বেগে বেরিয়ে গেল। রাসমোহন, ইদ্রিস, কানাকেষ্টা স্থাণুর মতো দাঁড়িয়ে থাকলো। শুধু কানাকেষ্টার একটা চোখের ধারালো দৃষ্টি এসে বিঁধে থাকলো রাসমোহনের বুকের কাছটায়। পরদিন প্রকাশ্য দিবালোকে স্বয়ং মা জননীকেই গাছতলায় ছেঁড়া কানি পরে ব্যস্ত দেখা গেল। খুঁটির গায়ে খেজুর পাতার বেড়া উঠেছে, কেলো হাঁড়িকটি যত্ন করে গোছানো, ল্যাংটো প্যাংটো ছেলেপিলেগুলি ধুলোয় ধূসরিত। কালকের তুলনায় আজ অনেক বেশি স্থায়ী মনে হচ্ছে গাছতলার বাসিন্দাদের। কি জানি বাবা, হেরে যাচ্ছে নাকি রাসমোহন দাস?